দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা না হলেও একান্ত বৈঠকে নির্বাচন নিয়ে কথা হতে পারে শীর্ষ দুই এই নেতার। পাশাপাশি তিস্তা সহ বিদ্যমান সব সমস্যার আলোচনার মাধ্যমে সমাধানের কথাও জানিয়েছেন তার। শুক্রবার বিকেল 5:30টার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতীয় প্রধানমন্ত্রী। তারপর প্রায় আধা ঘন্টা হয় ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে উঠে আসে তিস্তা সহ অমীমাংসিত বিভিন্ন ইস্যু। আলোচনার মাধ্যমে সব সংকটের সমাধানের কথা বলেন শীর্ষ দুই নেতা। আপনার দ্বিপাক্ষিক বিষয়গুলি ইনক্লুডিং তিস্তা, এগুলো ভারতের প্রধানমন্ত্রী আপনার সরকারি বিভিন্ন পর্যায়ে আলোচনার মধ্যে সমাধানের কথা বলেছেন। দুই সরকার প্রধানের আলোচনায় ছিল আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্ন। এসব নিয়ে এখনো অভিন্ন অবস্থানে ঢাকা ও দিল্লি বলে দাবি ডক্টর মোমেনের। যে আমরা সবসময় বলছি এবং ভারতও বলছে, সেটি হচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। আমরা এটা আজকেও আমরা বলেছি যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা উভয় দেশের, দক্ষিণ এশিয়ার জন্য উভয় দেশের জন্য মঙ্গলকর, এবং ভারত এইটাতে আমাদের সাথে একমত। আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ না আসলেও দুই শীর্ষ নেতা একান্ত বৈঠকে তা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা পররাষ্ট্রমন্ত্রীর। নির্বাচন নিয়ে আমাদের সামনে এটা নিয়ে আলোচনা হয়নি, তবে আমাদের সাথে এই তাদের বাকি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের আলাপ হয়েছে, সেগুলোতে আমরা অনেক কিছু আলাপ করেছি। দ্বিপাক্ষিক বৈঠকে কৃষি, সংস্কৃতি ও অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত 3টি সমঝোতা স্মারক সই করেন দুদেশের নীতি নির্ধারকরা। দ্বিতীয় সমঝোতা হচ্ছে ভারতের NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক লেনদেন সম্পাদন সহজতর হবে। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও বিভিন্ন বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান ডক্টর মোমেন। এর আগে দুপুরে পালাম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে অভ্যর্থনা জানান ভারতের রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোস। শনিবার সৌদি আরব সহ আরও কয়েকটি দেশের শীর্ষ নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। G20 সম্মেলনে যোগ দিতে আসলেও শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে কি নিয়ে আলোচনা হয় সেদিকে নজর ছিল সবারই। মূলত 3টি সমঝোতা স্মারক সই ছাড়া আগের অবস্থান আবারও পুনর্ব্যক্ত করল ভারত। আর তা নিয়েই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আসছে নির্বাচন নিয়ে বিদেশিদের চাপে নত হবে না সরকার। মাহফুজ বিশু, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত। রাত পোহলেই পর্দা উঠছে G20 সম্মেলনের। বৈশ্বিক এই অর্থনৈতিক জোটের শীর্ষ নেতাদের সম্মেলনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত নয়াদিল্লি। এতে যোগ দিতে রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিদের পাশাপাশি ভারতের রাজধানীতে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব এবং IMF প্রধান। 2 দিনের এই সম্মেলন শেষ হবে রোববার দিল্লি ঘোষণার মধ্য দিয়ে। আয়োজকরা বলছেন, এই ঘোষণায় গ্লোবাল সাউথের দেশগুলোকে আরও এগিয়ে নিতে কার্যকর অঙ্গীকার উঠে আসবে। ভারত থেকে আরও জানাচ্ছেন শিবলি নোমান। নিরাপত্তার চাদরে ঢাকা নয়াদিল্লি, এরই মাঝে সাজ রব। একের পর এক হাওয়াই জাহাজ নামছে, সেখান থেকে নামছেন প্রভাবশালী সব বিশ্ব নেতারা। সবকিছুর কেন্দ্রে G20 সম্মেলন। রাত পোহালেই আনুষ্ঠানিকভাবে যার সূচনা হতে যাচ্ছে। We've never been president of the G20 before. This is also one of the most significant events we have organized, international events we have ever organized. And I think every Indian citizen, in a certain sense, is a stakeholder in this exercise because the pride he feels of India hosting an event of this scale and magnitude with such level of success.
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন তার আশা এই সম্মেলন বিশ্বকে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিশা দেবে। আর সম্মেলনের ভেন্যু প্রগতি ময়দানের ভারত মন্দাপামে এক সংবাদ ব্রিফিংয়ে আয়োজকরা বলেন এই আয়োজন বৈশ্বিক অগ্রগতিতে নতুন কর্মকৌশল সংযোজন করবে। 41 heads of delegations, heads of state, government, heads of international organization in India starting yesterday is under Prime Minister's personal leadership and direction. It is essentially a celebration of the coming together of the G20 family. বহুপাক্ষিক এই আয়োজনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর 3 দিনে অন্তত 18টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। The summit official conference program is structured around 2 sessions. First one Earth starting tomorrow morning, one family tomorrow afternoon, and one future in the morning of the 10th. রোববার দিল্লি ঘোষণায় শেষ হবে এই সম্মেলন। সেই ঘোষণায় গুরুত্ব পাবে গ্লোবাল সাউথের দেশগুলোর সমবেত অগ্রগতির প্রয়াস। Global South, developing countries, emerging markets, which has been a very, very key component of India's presidency, must be able to get long-term financing and must be able to use new instruments for financing to drive both SDG and climate finance. সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক রাজনীতি আর অর্থনীতিতে নানাভাবে আলোচনায় উঠে এসেছে গ্লোবাল সাউথের রাষ্ট্রগুলোর কথা। আর এবারে G20 সম্মেলনের ঘোষণায় যদি সেই রাষ্ট্রগুলোর সমবেত অগ্রগতি অগ্রাধিকার পায় তাহলে নতুন একটি সময়ের সূচনা হতে পারে আগামীতে। শিবলি নোমান, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত। সর্বজনীন পেনশন স্কিমে চাঁদার হার কমানোর দাবি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসীদের পেনশন স্কিম বাস্তবায়নের সহজ পথ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি তোলেন প্রবাসীরা। এছাড়া পেনশন স্কিমে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার দাবিও জানান বক্তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের সর্বজনীন পেনশনের স্কিম সম্পর্কে ধারণা দিতে এই গোলটেবিল বৈঠক। প্রবাসীদের পেনশন স্কিম বাস্তবায়নের সহজ পথ শীর্ষক এই বৈঠক আয়োজন করেছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব। দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা অংশ নেন বৈঠকে। পেনশন স্কিমের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ কনসুলেটের লেবার কাউন্সিলর আব্দুল সালাম। বক্তব্য রাখেন কনসাল জেনারেল সহ অন্যান্যরা। আমরা চাই প্রবাসীরা এই সর্বজনীন পেনশন স্কিমের বিষয়টি বুঝতে পারেন এবং তারা এই স্কিমের আওতায় আসেন। কারো টাকা খোয়া বা ল্যাপস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা এটা সহজভাবে পজিটিভলি গ্রহণ করুন, এটাই সরকারের পক্ষ থেকে চাওয়া। প্রবাস স্কিমে প্রান্তিক প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে চাঁদার পরিমাণ কমানো, অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার সহজীকরণ সহ নানা দাবি তুলে ধরেন প্রবাসীরা। আমাদের যে লো লেভেলের যে ক্যাটাগরিতে লোক আছে, এরা আমার মনে হয় শতকরা কত পার্সেন্ট লোক এই জিনিসটা করতে পারবে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। 18 বছর থেকে যে চাঁদাটা দিলাম, 25 বছর বয়সে সরকারি চাকরি পেলাম, তাহলে সর্বজনীন স্কিমটা চালিয়ে নেওয়ার কি পদ্ধতি সে সম্পর্কে জানতে চাই। প্রণোদনার সঙ্গে যদি একটা লিঙ্ক করা যেত এই পেনশনের, প্রণোদনাটা না দিয়ে যদি পেনশনের ক্ষেত্রে আনা হয় তাহলে তারা বলছেন যে সুবিধা হয়। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান। প্রবাসীরা পেনশন স্কিম নিয়ে নানা প্রশ্ন তুলে ধরেন তার কাছে। বৈঠকে জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা এবং দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ফিনল্যান্ড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে বিজনেস ইভেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির একটি মিলনায়তনে হয় এই আয়োজন। সংগঠনের সভাপতি কামরুল আহসানের সভাপতিত্বে হয় এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন ফিনিশ সংসদ সদস্য আত্তি কালেইভা। এতে BFCCI এর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ফিনল্যান্ডের সংসদ সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। সম্মেলনে সুইডেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত
মেহেদী হাসান ভিডিও বার্তায় বক্তব্য রাখেন। এ সময় ফিনল্যান্ড এবং বাংলাদেশে বিভিন্ন ব্যবসার সম্ভাবনা তুলে ধরা হয় প্রেজেন্টেশনের মাধ্যমে। বিভিন্ন বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, ডক্টর নাজমুল সিদ্দিকী, ফিনিশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজের আন্নে রুকামো সহ আরও অনেকে। ইউথ গ্লোবাল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে যুক্তরাজ্যে ওল্ডহ্যামে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আগামী 26 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ জয় বাংলা উৎসব এবং প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা প্রদানের আয়োজনকে সফল করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন দুলাল মিয়া। উপস্থিত ছিলেন মোফাজ্জেল খান, আজিজুর রহমান, সোহেল মিয়া, সাদিকুর রহমান ও মোশাহিদ আলী সহ আরও অনেকে। এ সময় বক্তারা ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরেন। প্রবাসের মাটিতে বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমাদের এই প্রয়াস। জয় বাংলা উৎসবকে সফল করতে অতিথিরা পরামর্শ দিয়েছেন এবং প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক যারা তাদেরকে কিভাবে আরো সম্মানিত করা যায় এ নিয়ে তারা পরামর্শ দিয়েছেন। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় কুকমেল রেস্টুরেন্টে বিএনপির বাহরাইন শাখার উদ্যোগে হয় এই আয়োজন। বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে পরিচালনা করেন ফিরোজ আলম কিরণ। প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সিনিয়র উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি। গেস্ট অব অনার ছিলেন সাবেক সিনিয়র উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম। প্রধান আলোচক ছিলেন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সরকার। বক্তব্য রাখেন বাহরাইন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন। বিশেষ অতিথি ছিলেন হারুনুর রশিদ, জালাল উদ্দিন, হাসানুল্লাহ, নাসির উদ্দিন তালুকদার সহ আরও অনেকে। বাংলাদেশ আগামী নির্বাচনে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের লক্ষ্যে সকলে একসাথে কাজ করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ কাজ করে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিএনপি বাহরাইন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান থেকে বাংলাদেশের সকল এবং বহির্বিশ্বের সকল বাংলাদেশিদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণের কবলে বাংলাদেশ। সেপ্টেম্বরে বাড়বে রোগীর সংখ্যা। নিয়মিত সংবাদ বিবৃতিতে এই উদ্বেগ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম। তিনি বলেন, এপ্রিল মাসে বাংলাদেশে দেখা দেয় মশাবাহিত রোগটির প্রকোপ, যা অগাস্ট মাসে ভয়াবহ আকার ধারণ করে। এক মাসেই ৩০০ মানুষ প্রাণ হারিয়েছে ডেঙ্গুতে। এই তথ্য তুলে ধরেন WHO মহাপরিচালক। জানান, পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে তারা বিশেষজ্ঞ মোতায়েন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া, পিতজ্বর এবং জাইকার মতো মশাবাহিত রোগ দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে। রেকর্ড ডেঙ্গু সংক্রমণ দেখছে বাংলাদেশ। এপ্রিল থেকে দেশটিতে ছড়াচ্ছে মশাবাহিত এই রোগ। এখন পর্যন্ত 650-র ওপর প্রাণহানি রেকর্ড করা হয়েছে। সংক্রমিত 1,35,000-এর বেশি মানুষ। শুধু আগস্ট মাসে 300 মানুষ মৃত্যুবরণ করেছেন। ডেঙ্গুর ভয়াবহতা দেশটির স্বাস্থ্য কাঠামোর ওপর অতিরিক্ত চাপ ফেলছে। এশিয়া কাপের খবর। সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। এশিয়া কাপের সুপার 4-এর প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে 7 উইকেটে হেরে বসে সাকিব আল হাসানের দল। দ্বিতীয় পর্বের শুরুটা ভালো না হয় বাকি 2 ম্যাচে নিজেদের সেরাটা দিতে মরিয়া হয়ে আছে পুরো দল। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া অন্য কোনো পথ নেই টাইগারদের সামনে। এদিকে ছেড়ে কথা বলবে না শ্রীলঙ্কাও। সুপার 4-এ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হচ্ছে তাদের। 52 ওয়ানডের মুখোমুখি পরিসংখ্যানে শ্রীলঙ্কার জয় 41 ম্যাচে আর বাংলাদেশের জয় 9 ম্যাচে। সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের খবর। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে 2-1 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। 10 সেপ্টেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ ভারত। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচের 6ষ্ঠ মিনিটে ডেডলক ভাঙে পাকিস্তান। পিছিয়ে পড়া 7 মিনিটের মধ্যে সমতায় ফেরে বাংলাদেশ। ক্রস থেকে বল পেয়ে হেড দিয়ে গোল করেন মোর্শেদ আলী। এরপর 29 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবু সাইদ। বিরতির পর আবারও গোল করার চেষ্টায় থাকে 2 দল, তবে জালের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়েই ফাইনালে পা রাখে বাংলাদেশ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।